আসসালামু আলাইকুম। মনিরুলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এই অধ্যায়ের 6 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। গত ক্লাসে 5 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করানো হয়েছে। আজকে আমরা 6 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আমরা 6 নং সৃজনশীল প্রশ্নগুলো লেনদেনগুলো দেখি কি বলছে। সাকিব আল হাসান 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্টে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারি 5 গ্রাহকদের সেবা প্রদান 75,000 টাকা। যেহেতু একটা রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্টের সেবা প্রদান করা হয়, তাহলে এই জন্য সেবার মাধ্যমে যে টাকা আয় হবে সেটা আয় হিসেবে গণ্য করা হবে। টাকার মাধ্যমে যে টাকাটা পাওয়া যাবে সেটাকে আয় হিসেবে গণ্য করতে হবে, ধরতে হবে। জানুয়ারি 9 চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান। রেস্টুরেন্টে যে ভাড়া নিয়েছে, রেস্টুরেন্টে ভাড়া দিতে হবে, সেই ভাড়া প্রদান করা হয়েছে চেকের মাধ্যমে, অর্থাৎ চেক দিয়ে, নগদ টাকা নয়, চেকের মাধ্যমে। আর চেক মানে ব্যাংকের সাথে সম্পর্ক। 11 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। বিজ্ঞাপন, বিজ্ঞাপন মানে কি? প্রচারণা। অর্থাৎ তিনি যে রেস্টুরেন্টটা দিয়েছেন সেই রেস্টুরেন্টের প্রচারণা বাবদ বা হচ্ছে মানুষকে জানানোর জন্য যেটা করা হয় সেটাই হচ্ছে বিজ্ঞাপন। সেই জন্য দেওয়া হয়েছে কত? 12,000 টাকা। 21 ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। ধারে অফিস সাপ্লাইজ, তার রেস্টুরেন্টের জন্য কিছু সাপ্লাইজ ক্রয় করেছে, সেটা কিনেছে কি ধারে 17,000 টাকা দিয়ে। 28 তারিখ গ্রাহকদের ধারে 1,75,000 টাকা সেবা প্রদান করা হয়েছে। অর্থাৎ সেবা প্রদান করা হয়েছে, টাকা পাওয়া যায়নি, যেটাকে আমরা ধারে ধরি, যার সাথে দেওয়ার সম্পর্ক। ওই যে ধারে বিক্রয় যেরকম, ঠিক সেরকম হচ্ছে ধারের সেবা প্রদান। ওইখানে যেহেতু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রয় করেছে আর এখানে সেবা প্রদান করেছে। 31 তারিখ বলেছে অফিস সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। ওই যে 21 তারিখে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল, সেইখান থেকে পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। এই ছিল আমাদের লেনদেন গুলো। ক নাম্বার প্রশ্ন কি বলেছে? ক নাম্বার প্রশ্ন বলেছে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করা। অর্থাৎ আমি যে অফিস সাপ্লাইজটা ক্রয় করেছি, বা এখানে সাকিব হাসান অফিস সাপ্লাইজটা ক্রয় করেছে রেস্টুরেন্টের জন্য, সেটার জন্য কত টাকা এখনো পরিশোধ করা হয়নি তার মূল্য নির্ণয় করতে বলেছে। অপরিশোধিত মানে যেটা এখনো পরিশোধ করা হয়নি। সেম এরকম একটা অঙ্ক আমরা 3 নং সৃজনশীলের ক নাম্বারে করেছিলাম, সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। 3 নং যে সৃজনশীল ছিল সেখানে ক নাম্বারে যে অঙ্কটা করেছিলাম, সেম একই রকম অঙ্ক আমাদের 6 নাম্বার কত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা নির্ণয় করি। অফিস সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা, টাকা। দুই 2025 জানুয়ারি হচ্ছে কত তারিখে ক্রয় করেছে? 21 তারিখ। তাহলে জানুয়ারি 21 ধারে অফিস সাপ্লাইজ ক্রয়। ধারে অফিস সাপ্লাইজ ক্রয় কত টাকা? 17,000 টাকা। এখন এখান থেকে যে তারিখে টাকাটা পরিশোধ করেছে সেই তারিখের টাকাটা আমরা বিয়োগ করে দিব। 31 তারিখে পরিশোধ করা হয়েছে, তাহলে জানুয়ারি 31 মাইনাস অফিস সরঞ্জামের মূল্য পরিশোধ।
কত টাকা পরিশোধ করেছে? 10,000 টাকা। তাহলে যে টাকাটা পরিশোধ করেছে সেটা মাইনাস করলে থাকলো কত? 7,000 টাকা। এই হচ্ছে আমাদের ক নং অঙ্কের সমাধান। এইভাবে আমাদের যেটা ধারে ক্রয় করে যত টাকা দিয়ে সেটা লেখার পরে যত টাকা পরিশোধ করা হয়েছে সেটা মাইনাস করার পরে যেটা পেলাম এটাই অপরিশোধিত মূল্য, অর্থাৎ এখনো এই টাকাটা পরিশোধ করা হয়নি, এই টাকাটা এখনো পরিশোধ করা হয়নি। এভাবে আমাদের ক নং অঙ্কের সমাধান করতে হবে। খ নম্বর কি করতে বলেছে? 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো। ভাউচার, আমাদের ভাউচার প্রস্তুত করতে বলেছে। তো ভাউচার হচ্ছে দুই প্রকার, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। কখন কোন ভাউচার প্রস্তুত করতে হয় সেটা আগে আমাদের জানতে হবে। তো আয়ের জন্য, বিভিন্ন প্রকার আয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার, আর ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ডেবিট ভাউচার। তাহলে আমরা দেখি 9 তারিখে কি বলেছে। 9 তারিখে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান। যেহেতু ভাড়া প্রদান করেছে, এটা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, তাহলে এই ব্যয়ের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেবিট ভাউচার করতে হবে। তাহলে 9 তারিখের জন্য আমরা কি তৈরি করবো? ডেবিট ভাউচার তৈরি করবো। এটা আমাদের মনে রাখতে হবে যে আয় হয়েছে না ব্যয় হয়েছে। যদি আয় হয় তাহলে করবো ক্রেডিট ভাউচার, আর যদি ব্যয় হয় তাহলে করবো ডেবিট ভাউচার। তাহলে যেহেতু 9 তারিখে ভাড়া প্রদান করেছে তো ব্যয় হয়েছে, এই জন্য আমরা একটা ডেবিট ভাউচারের ঘর কাটবো। আকিব আল হাসান আল হাসান রেস্টুরেন্ট, আল হাসান রেস্টুরেন্ট, তারিখ দেওয়া নাই, আমরা এখানে লিখি তারিখ 9 জানুয়ারি 2025। গ্রহণকারীর নাম ঠিকানা, ডেবিট ভাউচার নম্বর, খাতের নাম, খাতের নাম, ভাড়া প্রদান অথবা ব্যয় হিসাবে লিখতে পারি আমরা। এখানে আমরা হিসাব খাতের নাম যেটা প্রদান করেছি সেটাও লিখতে পারি, অথবা ব্যয় হিসাবও লিখতে পারি। হিসাব খাতের নাম আমরা ব্যয় হিসাব লিখে দিই, ব্যয় হিসাব। যেহেতু ব্যয় হয়েছে, ব্যয় পরিশোধ করেছে, এই জন্য ব্যয় হিসাব। তারপরে ঘর কাটি, ক্রমিক নং বিবরণ টাকা, ক্রমিক নং বিবরণ টাকা, ক্রমিক নং খরচের বিবরণ, তাহলে যেহেতু ক্রমিক নং আমরা তাহলে 1 নং দিতে পারি। চেকে ভাড়া প্রদান করেছে, আমরা লিখবো চেকে ভাড়া প্রদান, চেকের মাধ্যমে ভাড়া প্রদান, মাধ্যমে ভাড়া প্রদান 40,000 টাকা। ব্যালেন্স টেনে দিব, তারপর নিচে কিছু লেখা আছে আমরা সেগুলো লিখবো। টাকা কোথায়? 40,000 টাকা মাত্র। 40,000 টাকা মাত্র। ক্যাশিয়ারের স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর।
এটা হচ্ছে আমাদের ডেবিট ভাউচার। তাহলে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করলাম। যেহেতু 9 তারিখে চেকে ভাড়া প্রদান করেছে, আর ভাড়া প্রদান একটি ব্যয়, আর ব্যয়ের জন্য আমাদের কি করতে হয়? ডেবিট ভাউচার করতে হয়। তো যেহেতু যে ব্যয় হয়েছে সেজন্য আমরা কি করলাম? ডেবিট ভাউচার প্রস্তুত করলাম। অবশ্যই মনে রাখতে হবে ডেবিট ভাউচারে করার পরে শেষে আমাদের 4 জনের স্বাক্ষর লাগবে। একটা হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর। এভাবে আমাদের কি করতে হবে? ডেবিট ভাউচার প্রস্তুত করতে হবে। এই ছিল আমাদের 6 নং ছিলেন খ এর সমাধান। তো গ নাম্বার দেখি কি বলেছে। গ নাম্বার বলেছে জানুয়ারি 1 তারিখ, 5 তারিখ, 11 তারিখ ও 28 তারিখের লেনদেনের সাহায্যে ব্যবসার আর্থিক অবস্থার উপর প্রভাব দেখাও। অর্থাৎ হিসাব সমীকরণ তৈরি করতে বলেছে। ব্যবসার আর্থিক অবস্থার উপর প্রভাব বলতে আমাদের হিসাব সমীকরণের উপর প্রভাব নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের একটি হিসাব সমীকরণ তৈরি করতে হবে। তো আমরা খ নাম্বারটা তাহলে কি বলেছে? 1 তারিখ, 5 তারিখ, 11 তারিখ ও 28 তারিখ, এই 4টা তারিখের মধ্যে কি কি আসছে আমাদের সেটা দেখতে হবে। তো আমরা এখন ঘর কাটি। প্রথম একটা তারিখ, তারপর উদ্ধৃত সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এ সম্পদ সমান সমান এল দায় প্লাস ও এ মালিকানা সত্ত্ব। তো আমরা দেখি আমাদের 1 তারিখ এবং তারিখগুলো তো কি কি, যে তারিখগুলো বলেছে সেই তারিখে কি কি সম্পদ রয়েছে। 1 তারিখে বলেছে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা। তাহলে নগদের জন্য একটা ব্যাংক সম্পদ পাশে ঘর কাটতে হবে, আর ব্যাংক জমা সম্পদ পাশে একটি ঘর কাটতে হবে ব্যাংকের জন্য। তাহলে সম্পদ পাশে আমরা দুটো ঘর পেলাম, একটা হচ্ছে নগদ আর হচ্ছে কি ব্যাংক জমা। নগদ ব্যাংক জমা, ওকে। তারপরে চলে আসি 5 তারিখ। 5 তারিখে কি বলেছে? গ্রাহকদের সেবা প্রদান। তো যেহেতু 1 তারিখেরটা নগদ আর ব্যাংক জমা, এই দুটার যোগফল হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের তো ঘর রয়েছে, এই নগদের টাকা এবং ব্যাংকের যে টাকাটা আছে সেটা বসানোর পরে প্লাস করে আমরা কি করবো? মালিকানা সত্ত্বে বসিয়ে দিব। কারণ আমরা জানি বছরের শুরুতে যে সকল সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয় তাই হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব, তাহলে সেটা মালিকানা সত্ত্বে বসে যাবে। 5 তারিখে বলেছে গ্রাহকদের সেবা প্রদান। তো গ্রাহকদের সেবা প্রদান করা হচ্ছে, সেবা প্রদান করে টাকা পেয়েছে, তাহলে প্রতিষ্ঠানের জন্য আয় হয়েছে। যেহেতু এটা সেবাধর্মী প্রতিষ্ঠান, আয় হয়েছে, তাহলে নগদ টাকা পেয়েছি, নগদে প্লাস করব, আর আয় হয়েছে মালিকানা সত্ত্বে প্লাস করব। ওকে। তারপরে কি বলেছে? 11 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো। তাহলে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করেছে মানে প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে, নগদ টাকা মাইনাস হবে, মালিকানা সত্ত্বে মাইনাস হবে। তারপর হচ্ছে 28 তারিখ গ্রাহকদের ধারে সেবা প্রদান করেছি। তাহলে সেবা প্রদান করেছি, আয় হয়েছে, মালিকানা সত্ত্বে প্লাস হবে। আর যেহেতু ধারে দিয়েছি, ধারে সেবা প্রদান করলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায়, সেই সম্পদের নাম হচ্ছে দেনাদার। অর্থাৎ ধারে বিক্রয় করলে যেমন দেনাদার বৃদ্ধি পায়, ধারে সেবা প্রদান করলেও দেনাদার বৃদ্ধি পায়। তাহলে আমরা আমাদের 28 তারিখের জন্য একটা ঘর কাটি, দেনাদার। তাহলে আমরা এখানে এই যে 1 তারিখ, 5 তারিখ, 11 তারিখ ও 28 তারিখ, এই 4টা তারিখে কোনো দায় পাইনি, তাহলে দায়ের জন্য একটা ঘর কেটে রেখে দিব, এখানে কোনো দায়ের নামও লেখা দরকার নেই। ওকে, তাহলে আমরা শুরু করি। 2025 জানুয়ারি 1। তাহলে আমাদের 1 তারিখে কি ছিল? নগদ টাকা ছিল 15 লক্ষ টাকা, আমরা বসাবো নগদ 15 লক্ষ, এবং ব্যাংক জমা ছিল 7,20,000, বসালাম 7,20,000। এই দুটার যোগফল হবে আমার মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বে কি আসে? মূলধন
যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে এই যে 1 তারিখের সম্পদ গুলো রয়েছে, এই 1 তারিখের সম্পদের যোগফল হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে কত হয়? 22,20,000 টাকা। তারপরে আমাদের কি বলেছে? 5 তারিখ। আচ্ছা আমি নামাই, 15 লক্ষ টাকায় 15 লক্ষ টাকা নামিয়ে দিলাম। 7,20,000 7,20,000, আর এখানে 22,20,000 22,20,000। তারপরে 5 তারিখে বলেছে গ্রাহকদের সেবা প্রদান। তাহলে সেবা প্রদান করেছি প্রতিষ্ঠানের জন্য, আয় হয়েছে। তাহলে 5 তারিখ সেবা প্রদান করেছি, নগদ টাকা পেয়েছি, নগদে ঘরে বসাবো 75,000 টাকা, আর আয় হয়েছে, আয় ঘরে বসাবো 75,000 টাকা। এখানে যোগ করলে হবে 15,75,000, এখানে 7,20,000 7,20,000, আর এখানে হচ্ছে 22,95,000 টাকা। তারপরে 11 তারিখ কি বলেছে? বিজ্ঞাপন বাবদ পরিশোধ। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করার ফলে আমার নগদ টাকা হ্রাস পাবে, আর বিজ্ঞাপন একটা ব্যয়ের নাম, ব্যয় মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে 2 থেকে আমরা কমিয়ে দিব। 11 তারিখ 11 তারিখে বিজ্ঞাপন বাবদ পরিশোধ 12,000 টাকা। আমরা এখান থেকে 12,000 টাকা মাইনাস করে দিই, আর এখানেও 12,000 টাকা মাইনাস করে দিই। তাহলে 15,75,000 থেকে 12 গেলে 15,63,000 টাকা। এখানে 7,20,000 7,20,000, এখানে হচ্ছে 22,83,000 টাকা। তারপরে লাস্ট যে তারিখটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 28 তারিখ। 28 তারিখে বলেছে গ্রাহকদের ধারে 1,75,000 টাকা সেবা প্রদান। ধারে সেবা প্রদান করেছে মানে আমি আগেও বলেছি, এখনো বলতেছি, যে ধারে বিক্রয় করলে যেমন দেনাদায় বৃদ্ধি পায়, ধারের সেবা প্রদান করলেও দেনাদায় বৃদ্ধি পায়। তাহলে দেনাদায় একটা সম্পদ, সেখানে আমরা দেনাদায়কে বাড়িয়ে দিব। আর যেহেতু সেবা দিয়ে টাকা পাওয়া গিয়েছে, বিক্রয় করে যেমন টাকা দিলে আয় হয়, আয় মানে মালিকানা সত্ত্ব বাড়াতে হয়, ঠিক সেইভাবে সেবা দিয়ে টাকা পাওয়া গেলে সেটাকে আয় হিসেবে আমাদেরকে মালিকানা সত্ত্ব অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে 28 তারিখ আমরা নগদ টাকা দেনাদায় বাড়াবো 1,75,000, আর মালিকানা সত্ত্ব বাড়াবো 1,75,000। এই ছিল আমাদের 4টা তারিখের লেনদেন। এখন আমরা এই লেনদেন গুলো যোগ বিয়োগ করে নামাবো। 15,63,000 টাকা থাকবে, এখানে 7,20,000, এখানে 1,75,000, আর এখানে কত হচ্ছে আমরা একটু প্লাস করি ক্যালকুলেটরের মাধ্যমে, 22,83,000 টাকা প্লাস 1,75,000 টাকা, 24,58,000 টাকা, 24,58,000 টাকা। এই হচ্ছে আমাদের সম্পদ এবং মালিকানার সত্ত্বের বা মূলধনের যোগফল। এখন আমরা সকল সম্পদগুলো একত্রে প্লাস করব এবং মালিকানা সত্ত্বটা একত্রে প্লাস করে দেখবো আমাদের কত টাকা হয়। তো দেখি আমরা এখানে 15,63,000 প্লাস 7,20,000 প্লাস 1,75,000, এই হচ্ছে আমাদের 24,58,000 টাকা। এই যে আমরা যোগ করে পেলাম 24,58,000 টাকা। এটাতে আমরা ব্যালেন্স 24,58,000 টাকা আমরা এটাতে ব্যালেন্স টেনে দিলাম। সেম ভাবে এভাবে আমরা চলে আসি এখানে যে দায় এবং মালিকানা সত্ত্ব কত হয়। যেহেতু আমাদের এখানে কোনো দায় নেই, তাহলে দায় আমরা প্লাস করতে পারবো না, মালিকানা সত্ত্বে যেটা আছে সেই টাকাটার নামে ব্যালেন্স টেনে দিব। এখানেও 24,58,000 টাকা হয়, আমরা এটাও ব্যালেন্স টেনে দিলাম। এখন দেখতে পেলাম যে আমাদের সম্পদ পাস এবং দায় ও মালিকানা সত্ত্ব পাস মিলে গিয়েছে। যখনই আমাদের তারিখগুলো সঠিকভাবে বসিয়ে দেখবো যে 2 পাশ মিলে গিয়েছে, তখনই আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। সেম এইভাবে যত প্রকার হিসাব সমীকরণ গুলো রয়েছে, একই রকম ভাবে আমাদের এই হিসাব সমীকরণের সমাধান করতে হবে। এই ছিল আমাদের 6 নং সৃজনশীল প্রশ্নের ক, খ এবং গ নং সৃজনশীলের গ নং অঙ্কের সমাধান। আজকে এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।